আজকে আমি দ্বাদশ শ্রেণীর প্রথম চ্যাপ্টার যুক্তি নিয়ে আলোচনা করব, যাকে আমরা ইংরাজিতে লজিক বলি। এই লজিক একটি ইংরেজি শব্দ। লজিক শব্দটি এসেছে ল্যাটিন শব্দ লোগোস থেকে। তাহলে কি লজিক ইংরেজি শব্দ, এসেছে লোগোস থেকে। লোগোস শব্দের অর্থ হলো চিন্তা ও ভাষা। কাজেই লজিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ দাঁড়াবে চিন্তায় প্রকাশিত ভাষার বিজ্ঞান। এবার আমরা যদি লক্ষ্য করি, লজিক শব্দের বাংলা প্রতিশব্দ হলো যুক্তিবিদ্যা বা যুক্তিবিজ্ঞান, তর্কবিদ্যা বা তর্কবিজ্ঞান বা যুক্তিশাস্ত্র। এবার যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো যুক্তি। যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো যুক্তি। এই যুক্তিকে আলোচনা করতে গেলে আমাকে প্রথমেই জানতে হবে পদ। পদ আমরা দেখো, বাংলায় আমরা পদ পড়েছি, কিন্তু দর্শনের একটু আলাদা অর্থ। আমরা যদি একটা দুটো বর্ণ উচ্চারণ করি, ধরো একটা ব একটা বর্ণ, ক একটা বর্ণ, ব আর ক, বক। এই ধারণা আছে আমার। মানুষের ধারণা আছে, মরণশীলের ধারণা আছে, আমের ধারণা আছে, মিষ্টির ধারণা আছে। তো পদ কাকে বলবো? ধারণা যখন ভাষায় প্রকাশিত হবে তাকে পদ বলে। পদের পরে আমাকে জানতে হবে অবধারণ। এই অবধারণ কাকে বলবে? দুটি ধারণা, ধরো মানুষের ধারণা এবং মরণশীলের ধারণা। এই ধারণা দুটো যখন একটি আরেকটি ধারণার সম্পর্কে সম্বন্ধ প্রকাশ করবে, রিলেশন তৈরি করবে হয় বা নয় দিয়ে, সেটা হচ্ছে অবধারণ। অর্থাৎ দুটি ধারণা যখন একটি আরেকটি ধারণার সম্পর্কে সম্বন্ধ প্রকাশ করে তখন তাকে অবধারণ বলে। অবধারণের পরে আমাকে জানতে হবে বচন। বচন কাকে বলে? অবধারণের লিখিত রূপকে বচন বলে, বা অবধারণ যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বচন বলে। আমরা মানুষ হয় মরণশীল, এটা যখন মনে মনেই বলবো সেটা অবধারণ। আর এই মানুষ হয় মরণশীল যখন আমরা ভাষায় প্রকাশ করব তখন সেটা হবে বচন। আর বচনের পরে আমাকে জানতে হবে অনুমান। অনুমান কি? অনুমান হচ্ছে, আমরা যদি দেখি যে জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ে উপনীত হওয়াকে অনুমান বলে। অর্থাৎ জানার বিষয় থেকে অজানার বিষয়ে যখন আমরা উপনীত হব তখন অনুমান হবে। ধরো আমরা প্রত্যেকেই কম বেশি রান্না করতে জানি, বা কেউ চা করেছি, গরম জল করেছি, যাই কিছু করি না কেন। এবার আমরা যখন গরম জল করব তো তার আগে যদি ধোঁয়া ওঠে, আমরা জানি যে গরম জল করলে ধোঁয়া উঠবে এবং নিচে আগুন আছে। তো আমরা যখন কোথাও যাচ্ছি, সে স্কুলে যাচ্ছি, স্কুল থেকে বাড়ি ফিরছি, যাই যেখানেই হোক না কেন, যদি দূরে দেখি কোথাও ধোঁয়া উঠছে, তাহলে আমরা সেখানে কি অনুমান করতে পারবো? আগুন আছে। কারণ আমরা জ্ঞাত, মানে আগেই জেনেছি যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে। তো এই হচ্ছে অনুমান। এবার অনুমান কাকে বলবে বচনে? দুটি বচন থেকে যখন একটি নতুন বচন গঠিত হবে বা নতুন বচনে উপনীত হব তখন তাকে অনুমান বলবো। ধরো
সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ। সকল মানুষ যদি মরণশীল হয়, রাম যদি মানুষ হয়, তাহলে রাম অবশ্যই মরণশীল হবে। তার মানে দুটি বচন থেকে একটি নতুন বচন আমরা অবতীর্ণ হলাম বা উপনীত হলাম, সেটাই বা নতুন বচন একটা গঠন করলাম, সেটা হচ্ছে অনুমান। আর এই অনুমানটাই যখন ভাষায় প্রকাশিত হবে তখন তাকে যুক্তি বলবে। তাহলে বোঝা গেল যে যুক্তি বুঝতে গেলে আমাকে কতগুলো পথ, কতগুলো স্টেপ আমাদের অতিক্রম করে আসতে হবে। তাহলে যুক্তি কি? যুক্তি হলো অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে যুক্তি বলে। এই যুক্তি আবার দুই প্রকার। অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তি। তো আমরা যদি বলি অবরোহ যুক্তি কাকে বলবে, দেখো আমরা প্রাচীনকালে এই অবরোহ যুক্তির মাধ্যমে আমরা শিক্ষা লাভ করতাম, যেখানে সংজ্ঞা থেকে উদাহরণে যাওয়া হয়। অর্থাৎ আগে সংজ্ঞা বলা হতো, তারপরে উদাহরণে যাওয়া হতো। এই সংজ্ঞা থেকে উদাহরণে যাওয়া হচ্ছে অবরোহ যুক্তি। এই অবরোহ যুক্তি কাকে বলবে? যে যুক্তিতে সিদ্ধান্ত এক বা একাধিক যুক্তিবাক্য থেকে, একটা যুক্তিবাক্য হতে পারে, একাধিক যুক্তিবাক্য থেকেও হতে পারে, যে যুক্তিতে সিদ্ধান্ত এক বা একাধিক যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হবে, যেখানে যুক্তিবাক্যের সত্যতা থেকে সিদ্ধান্তের সত্যতা প্রমাণিত হবে এবং যেখানে সিদ্ধান্ত যুক্তিবাক্যকে অতিক্রম করে যাবে না, তাকে অবরোহ যুক্তি বলে। এবার আমরা অবরোহ যুক্তির যদি বৈশিষ্ট্য দেখি, উদাহরণ দিয়ে দিই। সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, রাম হয় মরণশীল। এখানে যদি দেখি যে বৈশিষ্ট্য কি হবে, অবরোহ যুক্তিতে এক বা একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়। 2, অবরোহ যুক্তিতে যুক্তিবাক্যের সত্যতা থেকে সিদ্ধান্তের সত্যতা প্রমাণিত হয়। 3, অবরোহ যুক্তিতে সিদ্ধান্ত যুক্তিবাক্যকে অতিক্রম করে যায় না। 4, আমরা সকল থেকে কতকে আসছি, দেখো সকল মানুষ হয় মরণশীল, সেখানে আমরা রাম একজনকে আসছি, মানে কত, সকল থেকে কতকে যাওয়া হয়। 5, সার্বিক থেকে বিশেষে যাওয়া হয়। সার্বিক সকল মানে সার্বিক, বিশেষ মানে কোনো কোনো। এই যুক্তিতে 6 নম্বর আকারগত সত্যতা প্রমাণ করা হয়। অর্থাৎ আকারগত দিক থেকে একটা যদি আমরা বলি যে ব্রেঞ্চ, সে কাঠের হতে পারে, প্লাস্টিকের হতে পারে, লোহার হতে পারে, মাটির হতে পারে, যাই হোক এর স্ট্রাকচার ঠিক আছে কিনা, আকারটা ঠিক আছে কিনা, শুধু আকারগত বৈধতা লক্ষ্য করা হয়, বস্তুগত নয়। তো 6 নম্বর বৈশিষ্ট্য কি? অবরোহ যুক্তিতে আকারগত সত্যতা প্রমাণ করা হয়। এবার অবরোহ যুক্তি কি? বৈধ এবং অবৈধ হয়। এই যুক্তিটা বৈধ হতে পারে, অবৈধ হতে পারে। বৈধ এবং অবৈধ হয় শুধু অবরোহ যুক্তিতে। 8, এই যুক্তিতে সংজ্ঞা থেকে উদাহরণে যাওয়া হয়।
সংজ্ঞা থেকে উদাহরণ। সংজ্ঞাটা কি? আমরা যদি একটা সংজ্ঞা বলি, গরুর সংজ্ঞা বললাম, দুটি কান আছে, দুটি শিং আছে, একটি লেজ আছে, দুটি চোখ আছে, চারটি পা আছে। এবার আমরা সংজ্ঞা বলার পরে যখন আমরা এই রুম থেকে বাইরে বেরিয়ে গেলাম, তখন দেখছি ওখানে ঘোড়া আছে, গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে। তো আমরা কনফিউজ হয়ে যাব এই সংজ্ঞা থেকে উদাহরণটা কি হবে। তো কাজেই আমরা এই আগেই প্রসেসে আমরা অনেক আগেই প্রাচীনকালে আমরা এই পদ্ধতিতে শিক্ষালাভ করতাম, কিন্তু এখন আর এই পদ্ধতিতে শিক্ষালাভ করি না আমরা। কারণ এই পদ্ধতিতেই শিক্ষালাভ করলে আমাদের অনেক আড়ষ্টতা জন্মগ্রহণ করবে, আমরা অনেক কিছুতেই কনফিউজ হয়ে পড়ব, সঠিক জ্ঞানার্জন করতে পারবো না। তো বলবো যে অবরোহ পদ্ধতিতে আমাদের আর শেখানো হয় না। এখানে যদি কেউ সংজ্ঞা বলে তারপরে উদাহরণে যায়, তাহলে সেখানে অনেক কিছু প্রবলেম দেখা দেবে। এবং এই যুক্তিতে আমরা সর্বশেষ 9 নম্বর বৈশিষ্ট্যই বলতে পারি যে এই যুক্তিতে সিদ্ধান্ত সর্বদাই সুনিশ্চিত হবে। কারণ সকল মানুষ যদি মননশীল হয়, রাম হয় মানুষ, তাহলে রাম মননশীল হবে। এটা আমরা সুনিশ্চিত বলতে পারি যে অবরোহ যুক্তির সিদ্ধান্ত সুনিশ্চিত হবে। এবার চলে আসি আরোহ যুক্তি। এই আরোহ যুক্তি কাকে বলবে? আরোহ যুক্তিতে বলবো যে আমরা যদি উদাহরণে দেখি, তাহলে কি করলাম? 1 নং, 2 নং, 3 নং, এখানে যুক্তিবাক্য, এই তিনটাই যুক্তিবাক্য। যুক্তিবাক্য কি? একের অধিক, একের বেশি আছে। অর্থাৎ যে যুক্তিতে সিদ্ধান্ত একাধিক যুক্তিবাক্য থেকে নিঃসৃত হয়, কিন্তু অনিবার্যভাবে নয়। যেখানে যুক্তিবাক্যের সত্যতা থেকে সিদ্ধান্তের সত্যতা প্রমাণিত হয় না। 1 নং কাক কালো, 2 নং কাক কালো, 3 নং কাক কালো, 1 2 3 4 5 10 যা কিছুই বলি না কেন, এই কয়েকটা দেখে আমরা সকল সম্পর্কে সিদ্ধান্ত করতে পারি না যে সকল কাকই হয় কালো। অর্থাৎ যে যুক্তিতে সিদ্ধান্ত সর্বদাই একাধিক যুক্তিবাক্য থেকে নিঃসৃত হয়, যেখানে যুক্তিবাক্যের সত্যতা থেকে সিদ্ধান্তের সত্যতা প্রমাণিত হয় না, যেখানে সিদ্ধান্ত যুক্তিবাক্যকে অতিক্রম করে যায়। এখানে 1 2 3 4 500 100 1000 দেখে আমরা সকল সম্পর্কে, সকল কাক সম্পর্কে সিদ্ধান্ত করছি, তার মানে সিদ্ধান্তটা যুক্তিবাক্যকে অতিক্রম করে যাচ্ছে, তাকে আরোহ যুক্তি বলে। এই আরোহ যুক্তির বৈশিষ্ট্য আমরা যদি দেখি যে এই যুক্তিতে বা আরোহ যুক্তিতে সিদ্ধান্ত সর্বদাই একাধিক যুক্তিবাক্য থেকে নিঃসৃত হয়। আরোহ যুক্তিতে যুক্তিবাক্যের সত্যতা থেকে সিদ্ধান্তের সত্যতা প্রমাণিত হয় না। আরোহ যুক্তিতে সিদ্ধান্ত সর্বদাই যুক্তিবাক্যকে অতিক্রম করে যায়। 4 নম্বর, এখানে কতক থেকে সকলে যাওয়া হয়, কয়জন থেকে সকলে আসছি। 5 নম্বর, এই যুক্তিতে বিশেষ থেকে সার্বিকে যাওয়া হয়। 6 নম্বর, এই যুক্তিতে আকারগত সত্যতা নয়, বস্তুগত সত্যতা লক্ষ্য করা হয়। অর্থাৎ 6 নম্বরে হবে এই যুক্তিতে বস্তুগত সত্যতা লক্ষ্য রাখা হয়। 7 নম্বর, এই যুক্তিতে বৈধতার কোনো প্রশ্ন নেই। 8 নম্বর, এখানে উদাহরণ থেকে সংজ্ঞায় যাওয়া হয়। অর্থাৎ আমরা যারা উদাহরণ থেকে সংজ্ঞায় যাব, এই উদাহরণ দেখে যদি সংজ্ঞায় যাই, তাহলে উদাহরণ দেখে আমরা সংজ্ঞায় যে কোনো ডেফিনেশন বা সংজ্ঞা আমরা বলতে পারবো উদাহরণ দেখে, কিন্তু সংজ্ঞা দেখে উদাহরণ বলতে নাও পারি। তো এই যুক্তিতে উদাহরণ থেকে সংজ্ঞায় যাওয়া হয়, যা বর্তমান শিক্ষা ব্যবস্থায় এই
আরোহ পদ্ধতির মাধ্যমে আমরা শিক্ষা লাভ করি। এই আরোহ পদ্ধতির মাধ্যমে যে কোনো শিক্ষক যদি তার ছাত্রদের বা ছাত্রছাত্রীদের শিক্ষা লাভ করায়, তাহলে তারা অনেক কিছুই জ্ঞানার্জন করতে পারবে এবং অনেক তাদের ডেভেলপ হবে, এতটুকু বলতে পারি। তো সংজ্ঞা থেকে উদাহরণে যাওয়া হয় আরোহ যুক্তি, অবরোহ যুক্তি, এবং উদাহরণ থেকে সংজ্ঞায় যাওয়া হয় আরোহ যুক্তি, এবং এই আরোহ যুক্তির মাধ্যমে আমরা বর্তমান শিক্ষা লাভ করে থাকি। এই যুক্তির সিদ্ধান্ত সম্ভাব্য হয় 1, 2, 3, 4 দেখে সকল সম্পর্কে সিদ্ধান্তটা কী হবে? সম্ভাব্য হবে। এই হচ্ছে অবরোহ এবং আরোহ যুক্তি। আমরা এরপরে চলে আসব বচনে। নেক্সট অধ্যায় বচন থাকবে।